পুজো শেষ হয়েছে প্রায় 2 মাস। উত্তর কলকাতার পূজা পরিক্রমার দ্বিতীয় পর্বের ভিডিও আমরা আনতে পারিনি ব্যস্ততার কারণে। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ রইল এই দ্বিতীয় পর্বের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা প্রথম পর্বের ভিডিও দেখেননি তারা স্মৃতি রোমন্থনের জন্য ঘুরে আসতেই পারেন প্রথম পর্বের ভিডিওটি থেকেও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা ভিড় এড়াতে প্রায় ভোরবেলায় রওনা দিয়ে প্রথমেই পৌঁছে যাই জগৎ মুখার্জি পার্ক দুর্গাপুজোর মণ্ডপে। খবর আগেই পেয়েছিলাম যেখানে থিম হয়েছে গঙ্গার নিচ দিয়ে চলে যাওয়া মেট্রো রেল। শিল্পী শ্রী সুবল পাল তার অগাধ শিল্প ভাবনা থেকে এত সুন্দর করে মণ্ডপ সজ্জা করেছেন যে প্রবেশ করলে সত্যিই বোঝার উপায় নেই যে আমরা মেট্রো রেলের মধ্যে নেই। স্পেশালি শিল্পী স্টেশনটি এত ভালোভাবে সাজিয়ে তুলেছেন তা এক কথায় সত্যি অনবদ্য। জগৎ মুখার্জি পার্কের মণ্ডপ থেকে বেরিয়ে উত্তর কলকাতার হাজারো ইতিহাসের সাক্ষী থাকা অলিগলি পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম কুমারটুলি পার্কের পুজো মণ্ডপে। এখানে এবারের থিম বাঙালি স্মৃতির মণিকোঠরের অতি উজ্জ্বল স্মৃতি রেডিও বা বেতার। বাঙালির দুর্গাপুজো শুরুই হয় মহালয়ার ভোরবেলায় শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান শুনে। আর উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কুমারটুলি পার্কের হাত ধরে আপনারা পৌঁছে যাবেন বাণী কুমার, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্বর্ণযুগে। আর এই থিমের ভাবনাকে যিনি বাস্তবায়িত করেছেন তিনি হলেন শিল্পী শ্রী বিশ্বনাথ দে। শিল্পী তার অসাধারণ দক্ষতার মাধ্যমে মণ্ডপসজ্জা ও মা দুর্গাকে মিলিয়ে এক অনবদ্য দৃশ্য উপস্থাপনা করেছেন। কুমারটুলি পার্ক থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে গিয়েছি উত্তর কলকাতা এলাকার অন্যতম বিখ্যাত কুমারটুলি সার্বজনীন পূজা মণ্ডপে। এখানকার এবারের থিম ক্ষুধা। আমাদের অন্ন সংস্থান যারা করেন সেই কৃষক জীবনের নানা প্রতিবন্ধকতা, জীবনযাত্রা এবং তাদের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। কলকাতার বিভিন্ন পূজা কমিটি সর্বদাই কোনো না কোনো সামাজিক সমস্যার কথা শিল্পের মাধ্যমে তুলে ধরেন। এখানেও শিল্পী তার শিল্পভাবনার মাধ্যমে কৃষক জীবন তুলে ধরেছেন। কুমারটুলি এরিয়া থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আহিরেটোলা যুবকবৃন্দের পূজা মণ্ডপে। ৫৪তম বছরের এই পুজোর থিম আকারের মহাযাত্রা। বিশ্বভারতীতে নন্দলাল বসু, ক্ষিতিমোহন সেন, সুকুমারী দেবীরা প্রকৃতির বিভিন্ন বিষয়কে আলপনার মাধ্যমে তুলে ধরেছিলেন। আর বাংলা সংস্কৃতির সাথে যুক্ত সেই আলপনার নকশা লোহার তারের মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী রঞ্জন মুখোপাধ্যায় ও দেবজ্যোতি জানা। এই মণ্ডপ সজ্জার কাজে ব্যবহার করা হয়েছে বিখ্যাত টু হুইলার প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ডের বিভিন্ন পার্টস।
আহিরেটোলা যুবকবৃন্দের মণ্ডপ থেকে বেরিয়ে চলে এসেছি এখন আহিরেটোলা গঙ্গার ঘাটে। আহিরেটোলা ঘাট থেকে আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতার সবথেকে প্রাচীন দুর্গাপুজো শোভাবাজার রাজবাড়িতে। ভিডিওর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে জানতে পারলাম এই পুজোর সূচনা হয় 1757 সালে রাজা নবকৃষ্ণ দেবের হাত ধরে। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজো দেখতে এখনও প্রচুর মানুষ ভিড় জমান শোভাবাজার রাজবাড়িতে। নবকৃষ্ণ দেবের পুত্র ছিলেন রাজকৃষ্ণ আর দত্তক পুত্র ছিলেন গোপীনাথ। পুত্র রাজকৃষ্ণের জন্য রাজবাড়ি মঙ্গলজনক না হয় নবকৃষ্ণ দক্ষিণ দিকে আরও একটি 6 মহলা বাড়ি তৈরি করেন। সম্পত্তি ভাগাভাগির পর দুই বাড়িতে আলাদা পুজো শুরু হয়। উত্তর দিকেরটা গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকেরটা রাজকৃষ্ণ দেবের পুজো বলে চিহ্নিত। এই মুহূর্তে প্রবেশ করছি শোভাবাজার রাজবাড়ির আরেকটি অংশ গোপীনাথ বাড়িতে। বাইরের দর্শনার্থীদের বাড়ির দালানে ওঠার নিষেধ থাকায় আমরা মা দুর্গার কোনো ভিডিও বা পূজা মণ্ডপের ভিডিও আমরা তুলতে পারিনি। আপনাদের সামনে উত্তর কলকাতার কিছু বিখ্যাত পূজা মণ্ডপগুলি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।